This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই জন্মদিনের দিনে একটা লাইন বলতেই হবে, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শিব। এই কথাটাই যেন গতকাল ইন্ডিয়ান আর্মি একেবারে কাজে করে দেখিয়েছে। কিন্তু ভারত পাকের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রভাব তো বিভিন্ন ক্ষেত্রে পড়তে শুরু করে দিয়েছে, কারণ ইতিমধ্যেই যা সবথেকে বড় খবর, অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। বিসিসিআই এর সূত্রে খবর, সংবাদ সংস্থা পিটিআই এর। গতকালই ধর্মশালায় আমরা দেখেছিলাম, আপনাদের সেই আপডেটও সেই মুহূর্তে তুলে ধরেছিলাম, ধর্মশালায় মাঝ পথে ম্যাচ বন্ধ হয়। এই মুহূর্তে আপডেটেড খবর দেবেন আমার সহকর্মী কৌস্তব আমার সঙ্গে রয়েছেন। কৌস্তব, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ ব্ল্যাকআউটের কারণে ধর্মশালায় কিন্তু মাঝপথে দিল্লি এবং পাঞ্জাব যে ম্যাচ ছিল সেই ম্যাচ কিন্তু বন্ধ হয়ে যায় এবং ক্রিকেটারদের তড়িঘড়ি ড্রেসিং রুমে ফেরানো হয়। এমনকি আইপিএল এর চেয়ারম্যান অরুণ সিং ধুমালকে আমরা দেখি যে তিনি মাঠে নেমে দর্শকদেরকে অনুরোধ করেন দ্রুত আপনারা বাড়ি ফিরে যান। এবং এই পরিস্থিতির জন্য কিন্তু আজকে তড়িঘড়ি বৈঠক ডাকে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বাররাও ছিলেন সেই বৈঠকে। এবং সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয় যে এই পরিস্থিতিতে কিন্তু আইপিএল চালানো সম্ভব নয়। অর্থাৎ 17টি ম্যাচ এখনো বাকি রয়েছে আইপিএল এর, তার আগে কিন্তু অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ করে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ ভারত পাক যে দু দেশের তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ প্রত্যেকটা মুহূর্তে বড় বড় খবর আসছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, পিওকেতে যে পাক চৌকি ছিল সেই পাক চৌকি উড়িয়ে দিল ভারত। পিওকেতে পাক চৌকি, সেই পাক চৌকিও টার্গেট করলো ভারত এবং সেই পাক চৌকি রীতিমতো উড়িয়ে দিয়েছে। এবং যে আপডেটেড খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, পিওকেতে যে পাক চৌকি সেই পাক চৌকিও উড়িয়ে দিল ভারত। এবং আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেটেড খবর আপনাদের সামনে তুলে ধরছি। মানে সব দিক থেকে ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনী তারা প্রমাণ করছে যে সামরিক দিক থেকে আমরাই এগিয়ে রয়েছি। আমাদের সঙ্গে গেস্টরাও রয়েছে, তাদের সঙ্গে পরিচয় করে নেবো, কারণ তাদের সঙ্গেও আলোচনা করতে হবে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আর অন্যদিকে রয়েছেন প্রাক্তন সেনা আধিকারিক ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি। তবে সবার প্রথমে আমি মিস্টার চক্রবর্তী আপনার কাছে জানতে চাইবো, দীপাঞ্জন দা, সেটা হচ্ছে পাকিস্তানের নেচার সবাই জানে, কিন্তু তার প্রভাব যে কোন কোন ক্ষেত্রে পড়ছে একটু আলোচনাটা যদি আমি অন্যদিকে নিয়ে যাই। পাকিস্তানের মাটিতে পিএসএল হচ্ছিল, সেটাও সরে গেল, এবং আমাদের মাটিতে আইপিএল হচ্ছিল, যেখানে দেশ বিদেশের খেলোয়াড়রা ছিল, সেই ম্যাচও স্থগিত রাখতে হলো এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। বিশ্বের কাছে পাকিস্তানের ইমেজ এই মুহূর্তে দাঁড়িয়ে কি? মানে এটা তো আমাদের কাছে ছিল, এবার বিশ্বের দরবারে তাদের কি ইমেজ হলো? পাকিস্তানের কি কোনোদিন ইমেজ ছিল? পাকিস্তান নিশ্চয়ই মুষ্টিমেয় খুব গোলাম আলী সাহেবের মতো কিছু, নূরজাহানের মতো কিছু সঙ্গীত শিল্পী, শ্রদ্ধেয়, তাদের ছাড়া এছাড়া তো পাকিস্তান সারা পৃথিবীতে কুখ্যাত সন্ত্রাসবাদী, জিহাদি উৎপাদনকারী এবং রপ্তানিকারী দেশ হিসাবে। পাকিস্তানকে আমার মনে হয় না পৃথিবীর বিশ্বের দরবারে কেউ দেশ হিসাবে মানে। তারা ওটা একটা বৃহত্তর জিহাদি তৈরি করার কারখানা। তো সেই জন্য ওদের ইমেজ হারানোর কিছু নেই। আর যেখানে আপনি বলছেন যে পিএসএল এর ম্যাচ সরিয়ে নিল, সেটা পাকিস্তানের নিজস্ব ব্যাপার, আমার মতামত নেই। কিন্তু ভারতে আইপিএল নিয়ে নিশ্চিতভাবে যদি এই সিদ্ধান্ত বিসিসিআই নিয়ে থাকে, এটা অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে আমরা এমন একটা দেশের সঙ্গে সংঘাতে গেছি যে দেশ কোনো প্রোটোকল, কোনো আইন নিয়ম কিচ্ছু মানে। এবং আমি আগেও বলেছি, এরা সন্ত্রাসবাদী উৎপাদনকারী দেশ। এরা কিন্তু সীমাবদ্ধ, যুদ্ধটা সীমাবদ্ধ রাখবে না। আমরা ওদের মিলিটারি এস্টাবলিশমেন্টে আঘাত করেছি, আর ওরা আমাদের সিভিল এরিয়াতে অ্যাটাক করছে। একদম মিস্টার চক্রবর্তী, আপনার কথা ধরেই বলবো যে সত্যি পাকিস্তান চাইছে যুদ্ধ করতে, আর আমরা কিন্তু আমাদের জায়গায় পরিষ্কার আমরা বলছি আমাদেরকে মারলে আমরা পাল্টা প্রত্যাঘাত দেবো। তবে ব্রিগেডিয়ার চ্যাটার্জি, আপনার কাছে যে প্রশ্ন, একটু আগে যে বড় খবরটা আমরা দিলাম যে পাক যে চৌকি ছিল পিওকেতে, পাক অকুপাইড কাশ্মীরে যে পাক চৌকি ছিল, যে ছবি আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখাচ্ছি, সেই সেনা ছাউনি রীতিমতো গুড়িয়ে দিল ভারত। এটা তো পাকিস্তানের কাছে কোথাও একটা গর্বের জায়গা ছিল যে তাদের অকুপেড কাশ্মীর রয়েছে, কিন্তু সেখানেও যে ভারত পৌঁছে গেছে, সেখানেও যে সেনা ছাউনি গুড়িয়ে দিতে পারে ভারত, সেই প্রমাণ কিন্তু বারবার আমরা দিয়েছি, সেই প্রমাণ আজও দিলাম। এটা কতটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে পাকিস্তান সেনাকে? ব্রিগেডিয়ার চ্যাটার্জি।
ওকে, সবার আগে আমাদের যেটা TV9 বাংলার প্রত্যেকটা দর্শককে জানানো দরকার কি এসকেলেশন ম্যাট্রিক্স কাকে বলে এবং সেই এসকেলেশন ম্যাট্রিক্সে আজকে আমরা কোন পর্যায়ে পড়ে আছি। সবার আগে বলে রাখি যে সব কিছু শুরু হয়েছিল এটা পেহেলগাম ইনসিডেন্ট নিয়ে। সেখানে 26 জন নিরীহ পর্যটকদের মেরেছিল একটা অর্গানাইজেশন যেটা LET, যেটাকে আমরা TRF বলে থাকি বা টোটাল রেজিস্ট্যান্স ফোর্স। সেটা যে LETরই একটা অঙ্গ। তারপরে ভারত খুব সৌম্যভাবে ওদের যতগুলো টেররিস্ট সাইড আউট ছিল, ব্রিগেডিয়ার চ্যাটার্জি আপনাকে একটু আটকাতে হচ্ছে, আমি আবার আপনার কাছেই আসবো। আমি একটু আটকাতে বাধ্য হচ্ছে কারণ এই মুহূর্তে যে বড় খবরটা রয়েছে সেই বড় খবরটা আমাদের দর্শকদের কাছে জানাতেই হবে। আমি আপনার কাছে আসছি, আমার সহকর্মী দীপেন্দু পাল আমার সঙ্গে রয়েছে। দীপেন্দু, আমরা সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি যে কিভাবে পাক অকুপাইড কাশ্মীরে পাক যে চৌকি ছিল, পাক সেনার যে চৌকি ছিল তা গুড়িয়ে দেওয়া হলো। এখনো পর্যন্ত তোমার কাছে কি খবর রয়েছে, কোন জায়গায় পড়ছে, কি হয়েছে ব্যাপারটা? এই ছবিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটো কারণে। প্রথম কথা, এখানে একটা পাক সেনার চৌকি ছিল যেটাকে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চলছে, আমরা সকলেই জানি। অপারেশন সিঁদুর চলাকালীন এই পাক সেনার চৌকিটাকে গুঁড়িয়ে দেওয়া হলো। কিন্তু জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ জায়গাটা হচ্ছে কোটলি। কোটলি মানে পাকিস্তান জোর করে কাশ্মীরের যে জায়গা দখল করে রেখেছে পাক অধিকৃত কাশ্মীর, সেই পাক অধিকৃত কাশ্মীরের কোটলি থেকে কিন্তু মনে করো যখন অপারেশন সিঁদুর শুরু হয়েছিল, প্রথম যে 9টা পাক জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনা তারা গুঁড়িয়ে দিয়েছিল পাক জঙ্গি লঞ্চ প্যাড গুলো, কোটলি তাদের মধ্যেই একটা ছিল। তার কারণ কোটলি বরাবর পাক জঙ্গিদের একটা ট্রেনিং ক্যাম্প এবং পাক জঙ্গিদের একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি। আর একটা জিনিস সেটা খুব পরিষ্কার হয়ে গেল, পাক সেনা এবং পাক জঙ্গিরা যে একযোগে একসঙ্গে তাদের কাজ চালায়, এই ছবিটা কিন্তু আজকে আরো একবার সেটা প্রমাণ করে দিল। কারণ ভারতীয় সেনা পাকিস্তানের সেনার যে চৌকিটা ভেঙে দিল তার অনতি দূরেই মাত্র 72 ঘন্টা আগে মধ্যরাতে একটা যে 5 মিনিট থেকে একটা বেজে 30 মিনিট পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল পাক জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়ার, সেখানেও এই কোটলিতেই কিন্তু একাধিক জঙ্গি ঘাঁটি এবং একাধিক টেরর লঞ্চ প্যাডগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। অন্তত এখনো পর্যন্ত যা খবর, অন্তত 50 জন জঙ্গি ঘাঁটি প্রথম দফায় অপারেশন সিঁদুর যখন শুরু হয়েছিল এই কোটলি জঙ্গি ঘাঁটিতেই 50 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। আর আজ যে ছবি এই মুহূর্তে TV9 বাংলা গোটা বাংলাকে গোটা দেশকে দেখাচ্ছে এই মুহূর্তে, সেখানে পাক সেনার একটা সেখানে আমরা সেই ছবি আমরা দেখাচ্ছি কোটলি, যে 9টি জায়গা টার্গেট করা হয়েছিল ভারতের পক্ষ থেকে, যেখানে জঙ্গি ঘাঁটি রয়েছে, যেখানে জঙ্গি ট্রেনিং সেন্টার রয়েছে। কোটলি তার মধ্যে অন্যতম। সেই কোটলিতেই পাক সেনার ছাউনি ছিল যেখান থেকে গুলি চালানো হচ্ছিল, যে কারণে ভারতীয় সেনা সেই পাক সেনার চৌকি বা পাক সেনার ছাউনি একেবারে গুড়িয়ে দিল। সেই ছবি স্পষ্ট, যা ইতিমধ্যে আমরা জানি যে পাকিস্তান জোর করে নিজেদের আওতায় রেখেছে। সেই কোটলিতে তারা প্রত্যেকটা মুহূর্তে জঙ্গিদের মদত দিয়ে এসেছে, জঙ্গিদের ট্রেনিং দিয়ে এসেছে এবং আজকের এই ছবি স্পষ্ট কিভাবে জঙ্গিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পাকিস্তান সেনা। সেই পাকিস্তান সেনার ছাউনি যেখান থেকে গুলি চালানো হচ্ছিল, সেই সেনা ছাউনি রীতিমতো গুড়িয়ে দেওয়া হলো। ব্রিগেডিয়ার চ্যাটার্জি, আপনি যে বিষয়টা বলছিলেন। ওকে, আমরা কথা বলছিলাম এসকেলেশন ম্যাট্রিক্স নিয়ে এবং এসকেলেশন ম্যাট্রিক্সে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে শুরু হয় এসকেলেশন ম্যাট্রিক্স এই নিয়ে যে ওরা পেহেলগামে প্রথমে পর্যটকদের উপর অ্যাটাক করে 26 জন নিরীহ মানুষকে মারে। তার তাৎপর্য 15 দিন পরে আমরা ফার্স্ট এসকেলেশন ম্যাট্রিক্সে ওদের বুঝিয়ে দিয়েছিলাম যে ওদের যতগুলো টেররিস্ট হাইড আউট এরিয়াস ছিল এবং টেররিস্ট ক্যাম্প ছিল এবং টেররিস্ট ইনটক্রিনেশন বা লঞ্চ প্যাড ছিল, সেগুলোতে আমরা অ্যাটাক করি। যেটা বলে রাখা দরকার যে আমরা যখন কোটলিতে অ্যাটাক করি আমরা কিন্তু ওদের সেনাবাহিনীর পোস্টে অ্যাটাক করিনি, আমরা ওদের টেররিস্ট হাইড আউটে মেরেছিলাম। এখন আমরা কোটলিতে ওদের সেনাবাহিনীদের চৌকিদার অ্যাটাক করছি বিকজ অফ দ্য ভেরি সিম্পল রিজন যে কালকেই ওরা চেষ্টা করেছে এই ট্রান্সএলসি আর্টি ফায়ারিং এবং ড্রোন এবং মিসাইল অ্যাটাকের দৌরান তারা চেষ্টা করেছিল কিছু কিছু ইনফিল্ট্রেশন সাম্বা সেক্টর দিয়ে ঢোকাতে। এখন এরা চেষ্টা করবে প্রত্যেকটা এন্টায়ার নর্দার্ন সেক্টর দিয়ে যত রকম টেররিস্ট হয় এদের ঘুরিয়ে দেখা ইন দ্য ফগ অফ ব্যাটল। এই যে লড়াই চলছে এর মধ্যেই যদি ওরা টেররিস্ট ঢুকিয়ে থাকে, তারা স্পষ্টভাবে আমরা জানতে পারি যে পাকিস্তান আর্ম ফোর্সেস এবং টেররিস্টরা একজোট হিসেবে কাজ করে। একদম একদম আপনার এই কথা ধরেই আমি একটা বড় আপডেটের খবর দেব, সবথেকে বড় খবর আপনাদের দর্শকদের সামনে তুলে ধরতে হবে। আপনি একটু সঙ্গে থাকুন ব্রিগেডিয়ার চ্যাটার্জি এবং মিস্টার চক্রবর্তী, আপনারা একটু সঙ্গে থাকুন। বারবার একটা কথা
কথা বলছি না, পাকিস্তান যখন সেনার লড়াইয়ে ব্যর্থ হয়ে যায়, যখন সামরিক দিক থেকে বুঝে যায় যে তারা ভারতের সঙ্গে পেরে উঠবে না, তখন তারা কি করে? সেই চেষ্টা এখনো করছে। জঙ্গি ঢুকিয়ে বদলা নেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, কারণ বারবার সামরিক শক্তিতে তারা বুঝে গিয়েছে ভারতের সঙ্গে তারা পেরে উঠবে না। আর যে চেষ্টা তারা প্রত্যেকবার করে আসে, তাদের সীমান্ত এলাকা দিয়ে জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই চেষ্টা এখনো করা হচ্ছে। যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির আড়ালে, গোলাগুলির আড়ালে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গি ঢোকানোর চেষ্টা পাক সেনার। জঙ্গি ঢোকাতে কভার ফায়ার করছে পাক রেঞ্জার্স। বিএসএফ এর গুলিতে নিকেশ 7 জঙ্গি, ফের বানচাল পাকিস্তানের ষড়যন্ত্র। যে খবর আপনাদের সামনে বারবার তুলে ধরছি, যে পরিস্থিতি চলছে, যুদ্ধকালীন যে পরিস্থিতি চলছে, যে গোলাগুলি চলছে সীমান্ত এলাকায়, তার আড়ালে কি হচ্ছে? তার আড়ালে জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, এবং সেই চেষ্টা রীতিমতো ব্যর্থ করে দেওয়া হয়েছে। সেই চেষ্টা রীতিমতো ব্যর্থ করলো ভারতীয় সেনা। জঙ্গি ঢোকাতে কভার ফায়ার করছে পাক রেঞ্জার্স, এবং বিএসএফ এর গুলিতে নিকেশ ইতিমধ্যে 7 জঙ্গি।